এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তো তোমাদের কিছুদিন আগে 3 মাসের স্ট্র্যাটেজি বলেছিলাম এনএম জিএনএম এক্সামটা ক্র্যাক করার। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের আর মাত্র হাতে 2 মাস। আজকে হচ্ছে 13ই এপ্রিল, তোমরা হয়তো ভিডিওটা দেখবে 14 এপ্রিল, আর তোমাদের এক্সাম হচ্ছে 14 তারিখে, 14ই জুন। তাহলে পুরোপুরি 2 মাস তোমাদের হাতে সময়। তো এই 2 মাস সময়টাকে তোমাদের ইউটিলাইজ করতে হবে। তো কিভাবে ইউটিলাইজ করবে সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ অনেক ইম্পর্টেন্ট কথা আমি এই ভিডিওতে বলেছি। আর তোমরা যারা মোটিভেশন পাচ্ছ না সেই নিয়েও আমি কিছু কথা বলেছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু সবাইকে এবার যদি এতদিন রুটিন বানিয়েছো তো খুব ভালো কথা, আর যদি না বানিয়েছো এবার কিন্তু বানাতেই হবে। আমি কিন্তু নিজেও রুটিন বানিয়ে পড়েছিলাম। রুটিন ছাড়া তুমি কোনোভাবেই নিজেকে ঠিকঠাকভাবে যে সিরিয়াল ওয়াইজ পড়াটা সেটা তুমি আনতে পারবে না, যতই তুমি ভালো করে পড়ো, হার্ডওয়ার্ক করো। তাই রুটিনটা হচ্ছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে তুমি কোন টাইমে কোন জিনিসটা পড়বে। তো প্রথমত তোমাদের রুটিনটা বানাতে হবে। তো প্রথমেই রুটিনটা দেখো কিভাবে তোমরা ফলো করতে পারো। তোমরা অনেকে বলেছো যে রুটিনটা বানিয়ে দাও। তো সবার প্রথমে জানতে হবে তোমাদের এই এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামটা হয় সেটা কত মার্কসের হয় এবং সেটা সিলেবাস। তো তোমাদের 115 নাম্বারের হয় এই কোশ্চেনটা, এবং তোমাদের টোটাল থাকে 90 মিনিট। তো তোমরা চেষ্টা করবে 90 মিনিটের আগে এগুলো কভার করা। তার জন্য তোমাদের মক টেস্ট দিতে হবে, আমি পরে বলছি। তো সিলেবাসটা হচ্ছে লাইফ সায়েন্স থেকে আসে তোমাদের সব থেকে বেশি নাম্বার। লাইফ সায়েন্সে তোমাদের টোটাল 50 মার্কস। 50 মার্কসের মধ্যে ক্যাটাগরি 1 থেকে থাকে 30 মার্ক, মানে পার কোশ্চেন তোমরা 1 মার্কস পাবে। আর ক্যাটাগরি 2 যেটা হচ্ছে পার কোশ্চেন তোমরা 2 মার্কস পাবে, সেটা হচ্ছে তোমাদের থাকে টোটাল 10টা। পার কোশ্চেন 2 মার্কস, তাহলে 20 নাম্বার। তাহলে তোমাদের টোটাল হয় ক্যাট 1-এর 30 আর ক্যাট 2-এর হচ্ছে 20, তাহলে তোমাদের 50 নাম্বার। আর ফিজিক্যাল সায়েন্সও সেম, ক্যাট 1ও থাকে 15 নাম্বার আর ক্যাট 2-এ থাকে 10 নাম্বার, তাহলে টোটাল হচ্ছে তোমাদের 25 নাম্বার। ইংলিশে থাকে টোটাল 15 মার্কস, ইংলিশে ক্যাট 2 নেই। তারপর ম্যাথে হচ্ছে টোটাল 10 মার্কস থাকে, এই ম্যাথেও কিন্তু ক্যাট 2 নেই। থাকে জিকেতে থাকে তোমাদের টোটাল 10 মার্কস, শুধু ক্যাট 2 আছে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে। আর হচ্ছে তোমাদের থাকে রিজনিং, যেটা থাকে মাত্র 5 মার্কস। তো তাহলে তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকে 100টা এবং নাম্বার থাকে হচ্ছে তোমাদের 115 মার্কস। তো তার মধ্যে আমি একটা কথা বলি, যে আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমি কিন্তু খুব ভোরে উঠতে পারতাম না। তো অনেকে বলে যে ভোরে না পড়লে কিছুই হয় না। তো আমি কিন্তু খুব যে ভোরে উঠতাম 4টা 5টা এরকম আমি করতে পারতাম না, মানে আমার ঘুম ভাঙতো না। আমার বরং মনে হতো যে রাত্রে পড়াটা আমার জন্য বেস্ট। এবার তোমার জন্য যেটা বেস্ট হবে তুমি সেটাই করবে। তো আমার জন্য আমি রাত্রেই বেছে নিয়েছিলাম পড়াটা বেশিরভাগ টাইমটা। তো আমি উঠতাম সকাল 7টাতে আর ঘুমোতাম 2:30 3টে এরকম হয়ে যেত। তো রুটিন যে অনুযায়ী যে পড়াটা সেটা আমি পুরো যে সকালটা ওর মধ্যে কমপ্লিট করতাম, মানে সকাল বিকেল সন্ধ্যের মধ্যে। আর রাত্রে কোচিং হতো আমাদের সন্ধ্যাবেলায়, তারপরে আমি স্টার্ট করতাম রিভাইজ, মানে বাকি যে 11টার পর থেকে যে পড়াগুলো সেগুলো হচ্ছে আমি নিজেকে ইউটিলাইজ করতাম। আমার যেগুলো ভুল আছে সেগুলো, যে চ্যাপ্টারগুলো উইক আছে সেগুলো আমি বারবার রিভাইজ করতাম ওই সময়টার মধ্যে। ওই সময়টা কিন্তু আমি ঘড়ি ধরে পড়তাম না যে এই সময়টা আমি এতটা সময়ের মধ্যে আমি এই সাবজেক্টটা পড়বো। আমার হচ্ছে যে জিনিসগুলো, যে সাবজেক্টগুলো বা যে চ্যাপ্টারগুলো আমি কম পারতাম, তো সেগুলো আমি ওই টাইমের মধ্যে করতাম। তাছাড়া হচ্ছে কোচিংয়ের দেওয়া হোমওয়ার্ক করা, মুখস্থ করা, জিকে কিছুগুলো মুখস্থ করা, এগুলো করতাম টুকটাক। তো রুটিন বানিয়ে দেওয়া অনেকে বলেছো, তাই প্রথমে দেখো লাইফ সায়েন্সটা তোমরা বেশি করে পড়বে। তো লাইফ সায়েন্সটা ধরো তুমি সকাল 6টায় উঠেছো, তাহলে লাইফ সায়েন্সটা স্টার্ট করবে 7টা থেকে। তাহলে 7টা থেকে 9টা পর্যন্ত তুমি লাইফ সায়েন্সটা পড়ছো। আর ফিজিক্যাল সায়েন্সটা হচ্ছে সকাল 10টা থেকে 11:30, মানে 1.5 ঘন্টা হচ্ছে তুমি ফিজিক্যাল সায়েন্সটা পড়ছো। তাহলে লাইফ সায়েন্সটা বললাম 2 ঘন্টা, ফিজিক্যাল সায়েন্সটা বললাম 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার বেশিও তোমরা পড়তে পারো, তোমাদের কীরকম প্রয়োজন সেই অনুযায়ী। আর ম্যাথটা আমি দুপুরবেলায় দিয়েছি, দুপুরবেলায় তোমরা 2 থেকে 3টে 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে পারো। তারপর হচ্ছে ইংলিশ। তো তোমরা ইংলিশ ওই ম্যাথের পরে 3টে থেকে 4টের মধ্যে প্র্যাকটিস করতে পারো 1 ঘন্টা। ইংলিশটায় কিন্তু তোমাদের টাইম দিতে হবে 1 ঘন্টা। আর রিজনিংটা তোমাদের 30 মিনিট রাখলেই হবে। রিজনিংটা ধরো 6টা থেকে 6:30টার মধ্যে তোমরা রাখলে। এরপর হচ্ছে বাকি থাকলো জিকে তোমরা যে কোনো টাইমে সারাদিনের মধ্যে যখনই তোমরা হয়তো সুযোগ পাচ্ছ ফোন ঘাটার, মনে হচ্ছে একটু ফোনটা ঘাঁটি, রিলস দেখি, তো সেই সময়টায় তোমরা কিন্তু ইউটিউবে জিকে দেখতে পারো। কারণ এই 2 মাসই তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তো তাই বলি, ফোন না ঘেটে তোমরা তখন জিকে করবে। ফোন অবশ্যই ঘাঁটবে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে ঘাঁটতে হবে এই 2 মাস। জিকেটা বললাম 7টা থেকে 7:30টার মধ্যে তোমরা রাখতে পারো। আর তাছাড়াও জিকে কিন্তু 30 মিনিটস রাখতে পারো। তো তাহলে
লাইফ সায়েন্স 2 ঘন্টা বললাম, ফিজিক্যাল সায়েন্স 1.5 ঘন্টা, ম্যাথ 1 ঘন্টা, ইংলিশ 1 ঘন্টা, আর জিকে আর রিজনিং 30 মিনিট করে রাখলাম। আমি তোমাদের এভাবে রুটিনটা বললাম। এরপর তোমরা কিন্তু এর থেকে টাইমটা কমিও না। যদি ইচ্ছা হয় তোমরা টাইমটা বাড়াতে পারো, অবশ্যই তোমাদের টাইম অনুযায়ী। তোমরা যদি ভোরবেলায় উঠতে পারো আবার আরও ভালো, কিন্তু কিন্তু এত ঘন্টা তোমাদের পড়তে হবে, এইভাবেই তোমরা রুটিনটা সেট করবে। কেউ রাতে চাইলে রাত্রে পড়তে পারো, কেউ ভোরে চাইলে ভোরে পড়তে পারো। তো তোমরা জিজ্ঞেস করেছো যে টোটাল তোমাদের কত ঘন্টা পড়তে হবে। আমি তো বলবো এই 2 মাস তোমরা 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা তোমরা অবশ্যই পড়তে পারো। আর তাছাড়া তোমরা যদি আরও বেশি পড়তে যাও 8 ঘন্টা, তো সেটাও তোমরা পড়তে পারো। তোমরা কীরকম পড়তে পারবে, কতটা টাইম দিতে পারবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, কিন্তু আমি বলবো 7 ঘন্টা অবশ্যই পড়তে হবে এই 2 মাসের জন্য। তো তোমাদের তো হাতে গোনা আর মাত্র 60 দিন। তাহলে এই 60 দিনের মধ্যে তোমাদের যদি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাহলে খুবই ভালো। তাহলে কিন্তু তোমরা এই নেক্সট 25 দিন সিলেবাস যাদের কমপ্লিট হয়ে গেছে তারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকো আর মক টেস্ট দিতে থাকো। আর হচ্ছে মক টেস্টে যে ভুলগুলো তোমাদের হচ্ছে এবং যে চ্যাপ্টারগুলো তোমরা মনে হচ্ছে উইক লাগছে সেগুলো তোমরা মক টেস্ট দিলেই বুঝতে পারবে, বা প্র্যাকটিস সেট ফলো করলেই তোমরা বুঝতে পারবে। তো সেইগুলোই তোমরা গোল দাগ দাও আর সেই চ্যাপ্টারগুলো বারবার করে রিভাইজ দাও, এবং যে জায়গাগুলো অসুবিধা হচ্ছে, ভুল হচ্ছে, সেগুলো তোমরা ক্লিয়ার করো। যেগুলো পাচ্ছ খুবই ইজি লাগছে সেগুলো পড়াটা বাদ এখন কমিয়ে দাও। যেগুলো হচ্ছে পাচ্ছ না সেগুলো বারবার করে রিভাইজ করো। আর তাছাড়া তো প্রিভিয়াস ইয়ারটা সলভ করবে, আর হচ্ছে রুটিন অনুযায়ী ফলো করো। আর যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা এই 25 দিন কি করবে, তারা এই 25 দিন সিলেবাসটাকে কমপ্লিট করবে, কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। এবং যেগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যত চ্যাপ্টার্স আছে সেগুলো তোমরা হয়তো কমপ্লিট করতে পারলে না, কিন্তু তোমাদের যে মেন চ্যাপ্টারগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেইগুলো তোমরা কমপ্লিট করো। তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। কনসেপ্ট ক্লিয়ার করলে তোমরা 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু তোমরা পারবে, আর সেই 2 মার্কসের কোয়েশ্চেনগুলোতে তোমরা অনেকটা নাম্বার উঠিয়ে নিতে পারবে। আর প্র্যাকটিস সেট তোমরা ফলো করবে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তারপর হচ্ছে 26 থেকে 40 দিন তোমাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়েছিল না তাদের তো হয়ে গেলই, আর এবং যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো এবার তারা স্টার্ট করবে রিভিশন করা এবং প্রচুর মক টেস্ট দেওয়া। যাদের সিলেবাস আগের থেকে কমপ্লিট হয়ে গেছিলো, আর যাদের সিলেবাস এই রিসেন্ট কমপ্লিট হলো তারা কি করবে, তারা হচ্ছে মক টেস্ট দাও। আর মক টেস্ট দিয়ে পরে যে উইক এরিয়াগুলো তোমাদের আছে, যে ভুল হচ্ছে বারবার করে তোমাদের যে উইক এরিয়াগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করো, সেগুলো তোমরা নোট করো এবং সেইগুলোতে তোমরা বেশি জোর দাও, সেগুলো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো। আর যেগুলো সহজ, যেগুলো পাচ্ছ সেগুলো তোমরা এই কটা দিনে ছেড়ে দাও। বলতে রিভাইজ করবে না এরকম নয়, একটু একটু করে রিভাইজও করবে, কিন্তু যেগুলো ভুল হচ্ছে, যে চ্যাপ্টারগুলো যে সিলেবাসটা হচ্ছে তোমরা কম পাচ্ছ সেগুলো একটু বেশি করে পড়বে এই সময়টায়। তাহলে কি বললাম, এই 40 দিন রিভিশন করো এবং মক টেস্ট দাও, আর মক টেস্টের ভুলগুলো অ্যানালাইসিস করে সেই জিনিসগুলো সেই চ্যাপ্টারগুলো বেশি করে জোর দাও। হয়ে গেল। এরপর হচ্ছে লাস্ট তোমাদের 40 থেকে 60 দিন, মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত হচ্ছে 20 দিন সময়। এই 20 দিন হচ্ছে তোমাদের সব থেকে মূল্যবান সময়। এই সময়টায় তোমাদের ইউটিলাইজ করতেই হবে। তোমরা কি করবে এই সময়টায়, মক টেস্ট যেমন দিচ্ছিলে তেমন দাও, কিন্তু মক টেস্টটা এবার হচ্ছে তোমরা খুবই ভালো করে দাও। মানে আগে যেমন তোমাদের কম মার্কস আসতো বা তোমাদের অনেক মক টেস্ট অনেক কোয়েশ্চেন ভুল হয়ে যেত, কিন্তু এই কটা দিন তোমাদের কিন্তু ভুল হবে না, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা অনেক কোয়েশ্চেন দেখবে পারবে, মক টেস্ট দিতে দিতে তোমাদের অভ্যাস হয়ে যাবে এবং তোমরা অনেক কোয়েশ্চেন জেনে যাবে। তো মেন হচ্ছে তোমরা মক টেস্টটা দাও ঘড়ি দেখে, মানে তোমাদের 115 নাম্বারের যে NM/GNM এক্সামটা, এন্ট্রান্স এক্সামটা, সেটা তোমাদের টাইম হচ্ছে 90 মিনিট। তো এই 90 মিনিটের আগেই তোমরা কভার করার চেষ্টা করবে এই মক টেস্টগুলো। আরেকটা হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে তোমরা অনেকেই ভুল করে থাকো, যে তোমাদের এই 20 দিন তোমাদের যেগুলো তোমরা বাদ দিয়েছিলে যে পরে পড়বো, এই চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে না পরে পড়বো বলে, সেগুলো তোমরা মানে নতুন যে চ্যাপ্টারসগুলো তোমরা সেগুলো কিন্তু আর পড়ো না, মানে নতুন পড়া আর শুরু করো না এই 20টা দিন। এই 20টা দিন হচ্ছে তোমরা যা যা পড়ে এসছো সেগুলোই তোমরা রিভাইজ করো। তোমরা নতুন পড়া আর একদমই করো না, একদমই ছুঁতেও যেও না নতুন পড়াগুলো, তাহলে কিন্তু পুরনো যে পড়াগুলো এতদিন ধরে পড়লে সেগুলো ভুলে যাবে। তাই 20 দিন একদমই নতুন পড়া নয়, শুধু হচ্ছে যা যা পড়ে এসছো সেগুলোই রিভাইজ করবে এবং মক টেস্ট দেবে, ব্যাস এই দুটো কাজ করবে এই লাস্ট 20 দিন। এবার হচ্ছে মোটিভেশনাল কিছু কথা তোমাদেরকে বলি। তোমরা অনেকেই বলছো পড়াতে মন বসছে না, তো বা অনেকেই বলছো যে আমার ফিজিক্যাল সায়েন্সটা কঠিন লাগছে, ইংলিশটা কঠিন লাগছে, তাহলে আমি কী করে চান্স পাবো। তো সেই নিয়ে বলি, কঠিন লাগছে কিন্তু সেই জিনিসটাকে তোমাদের সহজ করতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে এবং কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না তাহলে তোমাদের কোনো কিছু কঠিন লাগবে না।
আর এএনএম জিএনএম এ চান্স পেতে হলে যে তোমাদের স্কুল টাইম থেকে তোমাদের ফার্স্ট টপারই থাকতে হবে বা একদম ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে হবে এমনটা কিন্তু নয়। অনেক এভারেজ স্টুডেন্টরাও এখানে চান্স পায়। তোমাদের স্কুলে যা হয়েছে কলেজে যা পড়েছো সেই নিয়ে বসে থাকলে হবে না। তোমাদের হচ্ছে এএনএম জিএনএমটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের হার্ড ওয়ার্ক করতে হবে এবং তোমরা সবথেকে বড় কথা তোমাদের মনের জোর আনতে হবে যে না, আমাকে পরের বছর না, আমাকে এই বছরই যে করেই হোক এএনএম জিএনএমটা ক্র্যাক করতেই হবে। তাহলে তোমরা কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে, অবশ্যই পারবে। এতদিন ধরে এত মেয়ে সবাই পেয়ে এসছে এএনএম জিএনএম, তো তারা পাচ্ছে, তোমরা কেন পারবে না? তারা কি সবাই ফার্স্ট ছিল বা টপার ছিল না? তো টপার হতে হবে এমন কোনো মানে নেই স্কুল টাইমে। তোমাদের এই এএনএম জিএনএমটা যদি পেতে চাও তাহলে হচ্ছে এই যে প্রিপারেশন টাইমটা, এই টাইমটাকে তোমাদের ইউটিলাইজ করতে হবে। বললাম মর্নিংয়ে উঠতে হবে, না হলে তোমরা চান্স পাবে না এমনটাও নয়। তোমাদের যখন ইচ্ছা তোমরা সেই মতন টাইমটা ইউটিলাইজ করো। যদি তোমাদের রাতে পড়তে ইচ্ছা করে তোমরা রাত্রে পড়ো, ভোরে উঠে পড়লে তোমাদের বেশি মনে থাকছে তাহলে ভোরে পড়ো। তো এমন কোনো বাধ্যতামূলক কিছু নেই যে তোমাদের এই টাইমে পড়তে হবে, তবে তোমাদের পড়ার টাইমটা অনেকটা বাড়াতেই হবে। 7 ঘন্টা হচ্ছে মিনিমাম তোমাদের বললাম, আর ম্যাক্সিমাম তোমরা কিন্তু 10 আওয়ার্সও পড়তে পারো। আর একটা কথা যেটা হচ্ছে রিভাইজ, তুমি পড়লে একটা জিনিস তারপরে তুমি আবার নেক্সট চ্যাপ্টার শুরু করছো, এইভাবে করতে 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 আর ওই প্রথম পড়াটা একদম পড়লেই না ছেড়ে দিলে তাহলে কিন্তু সেই জিনিসটা তুমি ভুলে যাবে। কারণ কোনো কিছু আমাদের পারমানেন্টলি মনে থাকে না, তাই তোমাদের সেই জিনিসটা বারবার করে রিভাইজ করতে হবে। নতুন পড়া শুরু করার আগে তোমরা ওই জিনিসটাকে রিকল করবে, বারবার করে রিকল করবে এবং বারবার করে চোখ বোলাবে, তারপর আবার নতুন পড়া শুরু করবে। এভাবে করতে করতে তোমাদের সিলেবাসটা শেষ করবে। আর তোমরা যারা বলছো যে তোমরা মনে রাখতে পারছো না, তোমাদের মনে রাখার জন্য শুধুমাত্র একটাই উপায় আছে, সেটা হচ্ছে রিভিশন করা। বারবার করে তোমাদের রিভিশন করতে হবে, তাহলেই তোমাদের মনে থাকবে। তাছাড়া বলেছিলাম যে ছবি এঁকে মনে করে রাখতে পারো, আর জিকেগুলো একটু অকওয়ার্ডভাবে মনে রাখতে পারো। কীভাবে মনে রাখতে পারবে সেটা নিয়ে আমি আগের পার্টে আমি ডিটেলসে বলেছিলাম। আর আমি কিভাবে পড়েছিলাম সেটা হচ্ছে, আমার কিন্তু প্রথমে সিলেবাসটা আমি কমপ্লিট করেছিলাম, আর আমি প্রিপারেশান নিয়েছিলাম ওই 6-7 মাস ধরে। আর তাছাড়া হচ্ছে আমার কোচিং ছিল, আমি অনলাইনে কোচিং নিয়েছিলাম। তার সাথে আমি কোচিংয়ে যে পড়াগুলো করাতেন স্যার ম্যামরা, সেগুলো তারপরে আমি কিন্তু বাড়িতেও সেগুলো রিভাইজ করতাম এবং সেলফ স্টাডিও করতাম। শুধুমাত্র যে কোচিং পড়ালো ব্যাস হয়ে গেল সেটা না, তোমাকে নিজেকেও পড়তে হবে, নিজে আবার সেই চ্যাপ্টারটা রিভাইজ করতে হবে, সেলফ স্টাডি করতে হবে। তারপর হচ্ছে প্র্যাকটিস সেট বই থেকে তোমাদের অনেক এমসিকিউ সলভ করতে হবে। তারপরে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে মক টেস্ট দিতে হবে। আমিও সেভাবেই করেছিলাম। আর তার সাথে হচ্ছে আমি জিকেটা কীভাবে করতাম অনেকে জিজ্ঞাসা করেছো। তো জিকেটা হচ্ছে আমাদের কোচিংয়ে যে নোটসগুলো দিত চ্যাপ্টার ওয়াইজ জিকে, সেগুলো আমি মুখস্থ করতাম এবং রিভাইজ করতাম। আর তার সাথে মক টেস্টে তো অনেক জিকে থাকতো, সেগুলো হয়ে যেত। আর প্র্যাকটিস সেট করতাম, সেখান থেকে অনেকগুলো জিকে আমি পড়েছিলাম। আর তার সাথে বলেছি যে আমি মক টেস্ট দিতাম, কোন কোন চ্যানেল থেকে দিতাম সেগুলোও বলেছিলাম, এই ভিডিওতে ডিটেলসে বলবো। তো টেলিগ্রাম থেকে কিছুগুলো চ্যানেল ছিল, আর ইউটিউব থেকেও অনেকগুলো চ্যানেল ছিল। আর বাকি যে সাবজেক্টগুলো ছিল, যেমন ইংলিশটা, ওটাও কোচিংয়ে যে নোটসগুলো করাতেন ম্যাম, তারপর হচ্ছে যে ওই নোটসগুলো প্র্যাকটিস করতাম, প্লাস হোমওয়ার্ক করতাম কোচিংয়ের, এভাবে ইংলিশটা করতাম। আর প্র্যাকটিস সেট বইতেও আর মক টেস্টে তো ইংলিশটা করেছি। আর ম্যাথ আমি আদার্স কোথাও থেকে করিনি, কোচিংয়ে যা যা ম্যাথ করেছিলাম সেগুলোও করেছিলাম। আর ক্লাস 8, 9, 10 এই ক্লাসগুলো থেকেই কিন্তু ম্যাথ বেশি পরিমাণে আসে। আর লাইফ সায়েন্সটা হচ্ছে, লাইফ সায়েন্স তো কোচিংয়ে যা যা পড়াতো সেগুলো তো আমি পড়তাম, কনসেপ্ট ক্লিয়ার হতো। তারপর হচ্ছে যে আমার তো লাইফ সায়েন্স ছিল, ক্লাস 11, 12ও ছিল। তো তার জন্যই এখানে লাইফ সায়েন্সের আমি কী করতাম, ক্লাস 10, 9, 10-এর বুকসগুলো হচ্ছে পুরোপুরি কমপ্লিট তো করেছিলাম, তার সাথে আবার রিভাইজ দিতাম, অনেকবার রিভাইজ দিয়েছিলাম। তারপরে তো প্র্যাকটিস সেট, মক টেস্ট এগুলো তো আছেই। তাছাড়া ইউটিউব থেকে কোশ্চেন অ্যান্সারও সলভ করতাম। আর 11, 12 যে সায়েন্স ছিল তার জন্য 11, 12 বইগুলো যে চ্যাপ্টার্সগুলো থেকে আসে সেগুলো আমি একটু পড়েছিলাম। তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স হচ্ছে কোচিং থেকে যেভাবে পড়াতেন স্যার, সেভাবে আমি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতাম, কনসেপ্ট ক্লিয়ার করার পর সেগুলো নোটস করে রাখতাম। আর ফিজিক্সের ম্যাথের জন্য ফর্মুলাগুলো আমি এক জায়গায় লিখে রেখেছিলাম। তারপর হচ্ছে ইজি যে ম্যাথগুলো সেগুলোই আমি করতাম, খুব হার্ড ম্যাথের দিকে আমি যেতাম না, ইজিগুলোই করেছিলাম। আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো বারবার করে পড়েছিলাম, রিভাইজ দিয়েছিলাম। আর তার সাথে প্র্যাকটিসের মক টেস্ট এগুলো দিয়েছিলাম। আর লজিক্যাল রিজনিং হচ্ছে যে কিছু কিছু চ্যাপ্টার থাকে লজিক্যাল রিজনিং যেগুলো শুধুমাত্র এনএম জিএনএমে আসে, সেগুলো তো প্রিভিয়াস ইয়ার করলেই বুঝতে পারবে। তো সেই চ্যাপ্টার্সগুলো থেকে আমি লজিক্যাল রিজনিংটা করতাম। আর তাছাড়া তো কোচিংয়ে যেগুলো করাতো সেগুলো করতাম। আর হচ্ছে মক টেস্ট, আর যেগুলো আমি মক টেস্ট দিয়েছিলাম সেখানেও অনেক রিজনিং থাকতো, তো সেভাবে রিজনিংটা করতাম। আর আরেকটা কথা, তোমরা যখন মক টেস্ট দেবে তখন কিছুগুলো মক টেস্ট
তোমরা যেমনভাবে এক্সামে হয় ওএমআর শিটে সেভাবে তোমরা কিছুগুলো ওএমআর শিট ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট করবে। নিয়ে বাড়িতে যখন তোমরা মক টেস্টটা দেবে তখন একদম যেমন পরীক্ষা হয় এনএম জিএনএম ঠিক সেভাবে তোমরা দেবে। একদম টাইম দেখে 90 মিনিট টাইম দেখেই তোমরা 90 মিনিটের আগেই কভার করার চেষ্টা করবে। আর ওই ওএমআর শিটেই তোমরা চেষ্টা করবে কমপ্লিট করার কিছুগুলো মক টেস্ট। তাহলে তোমাদের অনেকটা ভয় কেটে যাবে আর তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে হবে। আর তোমরা অনেকে বলছো জিকে কোথা থেকে পড়বে। জিকে হচ্ছে মেনলি তোমরা ইতিহাস থেকে একটু করে রাখবে, ভূগোল থেকে কিছুগুলো করে রাখবে, তারপর হচ্ছে শিল্প, খেলাধুলা, পুরস্কার এগুলো থেকে একটু করে রাখবে, আর হচ্ছে সায়েন্স থেকে বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর পরিবেশবিদ্যা যেগুলো হয় সেগুলো থেকে তোমরা জিকেটা করে রাখবে। আর যে যদি কোনো প্র্যাকটিস সেট কিনে থাকো, যেমন তপতিতে দেখবে চ্যাপ্টার ওয়াইজ আছে অনেকগুলো এমসিকিউ, তো তোমরা সেগুলো থেকেও পড়তে পারো। আর তাছাড়া তো অনেক জিকে তোমরা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ, বা এএনএম জিএনএম জেনারেল নলেজ লিখেও তোমরা ইউটিউবে সার্চ করলেও অনেক জিকে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা করতে পারো জিকেটা যে একটা আমি তোমাদের পড়তে হবে এমন না, তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা জিকেটা পড়ে নিতে পারো একটু একটু করে। আর এইটুকু সময়ের মধ্যে যদি তোমরা বই কেনো এবং সেটা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা কিনতে পারো বই, কিন্তু যেহেতু অনেক কম সময় তাই বলছি বই যদি না কিনতে পারো, কারণ বই অনেক হিউজ সিলেবাস থাকে, তাই বলছি প্রিভিয়াস ইয়ারে দেখবে খুব সহজে জিকে থাকে, খুব একটা যে কঠিন জিকে আসে এএনএম জিএনএমে তা নয়। তো সেই যে চ্যাপ্টার থেকে দেখবে 5 বছরের যে প্রিভিয়াস ইয়ারটা আছে সব থেকে বেশি পরিমাণে জিকে এসছে, সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে তোমরা কিছুগুলো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে, মুখস্থ করবে। আর ম্যাথে তো বলেছিলাম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করবে, যেহেতু তোমাদের অনেকটাই টাইম কম। আর অনেকে ম্যাথটা বাদ দিয়েছো, বাদ যদি দিয়ে থাকো তো ঠিক আছে, কারণ এইটুকু সময়ের মধ্যে যারা ম্যাথ একদমই টাচ করোনি তাদের কিন্তু এইটুকু সময়ের মধ্যে করতে সত্যিই সমস্যা হবে, আর তোমার তখন আগের পড়াগুলো মনে রাখতেও প্রবলেম হবে। তাই না করাটাই ঠিকই আছে ম্যাথটা এখন। কিন্তু যারা ভাবছো যে ম্যাথে 1-2 নম্বরও পেতে চাও তারা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু একটু করে নিতে পারো, যেমন লাভ, ক্ষতি, শতকরা, তারপর হচ্ছে যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এগুলো কিন্তু প্রতিবার আসে, এগুলো একটু করে রাখতে পারো। আর তাছাড়া সব থেকে বেশি মেন ফোকাস তো তোমাদের করতে হবে লাইফ সায়েন্সে যদি তোমরা 40+ রাখতে পারো তাহলে খুব সহজে তোমরা এনএম জিএনএমটা ক্র্যাক করতে পারবে। তো লাইফ সায়েন্স থেকে এইটুকু সময়ের মধ্যে তোমরা কি সব থেকে বেশি পরিমাণে পড়বে, যেগুলো এসেছে এতদিন ধরে এনএম জিএনএম এক্সামে, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে জীবনের প্রবাহমানতা থেকে দেখবে অনেক কোশ্চেন আছে, যেমন জিন, ডিএনএ, ক্রোমোজোম, কোষ বিভাজন, কোষচক্র, মাইটোসিস, মিওসিস, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তারপরে অঙ্গজ জনন, পরাগযোগ। আর আরেকটা চ্যাপ্টার দেখবে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর দেখবে স্বাস্থ্য ও রোগসমূহ যে চ্যাপ্টারটা আছে, জীববিদ্যা ও মানব কল্যাণ, ওখান থেকে আসে খুব। আর বংশগতি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে পরিবেশ চ্যাপ্টারটা ক্লাস 10-এর খুবই ইম্পর্টেন্ট। জীবন সংগঠনের স্তর, জৈবনিক প্রক্রিয়া, এই চ্যাপ্টারগুলো তোমরা বেশি করে পড়বে লাইফ সায়েন্সের জন্য। আর ক্যাট 1-এর যেমন তোমরা অনেক এমসিকিউ সলভ করো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে, তো সেরকম ক্যাট 2-তেও কিন্তু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে তো থাকে ক্যাট 2 যেটা, এই ক্যাট 2-তে তো নেগেটিভ মার্কিং নেই। আর ক্যাট 1-এ 4টে ভুল হলে 1 মার্কস মাইনাস হয়, মানে নেগেটিভ মার্কিং থাকে। তো ক্যাট 2-তে কনসেপ্টটা তোমাদের ভালো করে ক্লিয়ার রাখতে হয় তার জন্য। আর এই ক্যাট 2-তে কিন্তু অনেক বেশি নাম্বার তোলা যায়, কারণ এখানে কিন্তু ম্যাথও থাকে না ফিজিক্যাল সায়েন্সে, আর লাইফ সায়েন্সে তো অনেকটা নাম্বার থাকে ক্যাট 2-তে, 20 নাম্বার থাকে ক্যাট 2-তে লাইফ সায়েন্সের, আর ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 2-তে থাকে 10 নাম্বার। তো ক্যাট 2টা কিন্তু তখনই তোমরা খুব ভালো করে পারবে, মানে 2 মার্কসের মধ্যে 2 মার্কসই পাবে যখন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আর কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য তোমাদের হচ্ছে টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে, সব থেকে মেন হচ্ছে তোমাদের টেক্সট বই, ক্লাস 9-10-এর টেক্সট বই। আর ফিজিক্যাল সায়েন্সে কিছুগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি আগেও বলে দিয়েছিলাম, তো ওগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, যেমন হচ্ছে বল, গতি, তারপর হচ্ছে আলো, কার্যক্ষমতা, শক্তি, অ্যাসিড, ক্ষার, লবণ, জৈব ও অজৈব রসায়ন, তারপর হচ্ছে পিরিয়ডিক টেবিল যেটা, ওটা। তো এগুলো তোমরা ভালো করে পড়বে ফিজিক্যাল সায়েন্স থেকে। আর ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ কিন্তু বেশিরভাগ আসে দেখবে ওই কার্যক্ষমতা, শক্তি, বল ও গতি এখান থেকে, আর ওখানে আর আলো থেকে কিছুগুলো ম্যাথ টাইপের থাকে। তো সেগুলো তোমরা কিছুগুলো সূত্র আছে যেগুলো তোমরা খাতায় লিখবে, এবং সেগুলো থেকে যা ম্যাথ হয় সেগুলোই তোমরা পেরে যাবে। আর ইংলিশের তো বলেছিলাম যে সিনোনিম, অ্যান্টোনিম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার, আর সব থেকে বেশি আরেকটা হচ্ছে ইরর কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। ওই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে মধ্যেও অনেক সময় ইরর কারেকশন থাকে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট ইংলিশ থেকে। এরপর হচ্ছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেন, যে আমি যে টেলিগ্রামের চ্যানেল থেকে মক টেস্ট দিতাম সেগুলোর নাম, বা যেগুলো ফলো করতাম সেগুলোর নাম। তো সেগুলোর নামগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে জিএনএম, এনএম, এবি, পিটি,
ফুল মক টেস্ট একটা গ্রুপ ছিল, তারপর হচ্ছে আমাদের যে এক্সাম অ্যালবাম গ্রুপটা যেখানে আমি কোচিং পড়তাম সেটা, আরেকটা হচ্ছে ইনফিনাইট কুইজ গ্রুপ, দ্য EFB স্টাডি গ্রুপ। আমি যেগুলো বলছি সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম যাদের আছে তোমরা চ্যানেলটা সার্চ করে দেখে নিতে পারো। আরেকটা দেখবে NM-GNM মক টেস্ট বলে লিখবে, তো আমাদের বেলায় ওটা 2023 ছিল, তোমরা 2026 লিখবে যে NM-GNM 2026 মক টেস্ট, সেটা সার্চ করো, তোমরা অনেক চ্যানেল পেয়ে যাবে, তো তোমরা সেই চ্যানেলগুলোতে জয়েন করতে পারো। আর ইউটিউবের চ্যানেল এক্সাম অ্যালবাম, তারপর হচ্ছে লার্ন মাইল, টেক লার্নিং, এই চ্যানেলগুলোই আমি ইউটিউব থেকে ফ্রি মক টেস্ট হতো সেগুলো দিতাম। তো তোমাদের সময় আর একদমই বেশি নেই, তোমরা এখন শুধুমাত্র মন দিয়ে পড়াশোনা করো, এটাই বলবো। আর হচ্ছে তোমরা যারা হার্ড ওয়ার্ক করবে এবং স্মার্ট ওয়ার্ক করবে আর হচ্ছে রুটিন অনুযায়ী পড়বে, আর যা যা আমি বললাম মক টেস্ট দেওয়া, প্র্যাকটিস সেট ফলো করা, কনসেপ্ট ক্লিয়ার করা, এগুলো সব করবে, তোমরা কিন্তু NM-GNM 2026 একটা গভর্নমেন্ট সিট অবশ্যই পাবে। তাহলে আমার তরফ থেকে সকলকে অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে প্রিপারেশন নাও, এবং সবাই ভাববে যে আমাকে এই বছরই NM-GNMটা ক্র্যাক করতে হবে। তোমরা এটা চ্যালেঞ্জ নাও এবং প্রিপারেশন পুরো দমে কন্টিনিউ করতে থাকো। তো আজকের এই 2 মাসের স্মার্ট স্ট্র্যাটেজি যেটা NM-GNM 2026 ক্র্যাক করার, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কিন্তু এই ভিডিওটা যারা NM-GNM দেবে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও NM-GNM রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।